আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনামগুলো। ওসমান হাদি সিঙ্গাপুরে রাতে মারা গেছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে দেশবাসীকে সংযত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। 25শে ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। জনদুর্ভোগ না হয় এমন স্থানে সংবর্ধনা দেবে বিএনপি। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত বললেন ডাক্তার জাহিদ। চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানিয়ে দোয়া কামনা। ঢাকায় দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশ্বাস। নির্বাচন ও নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের জন্য ব্রিফিং। সৌদি আরবে লাইসেন্সপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানের প্রবাসী কর্মীদের ফি প্রত্যাহার। টেকসই শিল্প উন্নয়ন আরও সমৃদ্ধ হওয়ার আশা। এবং যুক্তরাষ্ট্রের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করলেন ট্রাম্প। বর্তমান প্রশাসন পণ্যমূল্য স্থিতিশীল করেছে দাবি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে জাতির উদ্দেশ্যে ভাষণে শনিবার জাতীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া তার মৃত্যুর পর গভীর শোকাহত ছাত্র জনতা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচারের দাবিতে বিক্ষোভ করছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল। শুক্রবার হাদির মরদেহ দেশে আনা হবে। এছাড়া শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজনের আহ্বান জানানো হয়েছে। গত 12 ডিসেম্বর নির্বাচনী গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শোকের এই মুহূর্তে শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ ত্যাগকে শক্তিতে রূপান্তরিত করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশের সব নাগরিককে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। শহীদ ওসমান হাদির অকাল মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। চক্রম আলিথার রিপোর্ট। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির মৃত্যুর পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি। আমরা সবাই মিলে এই দোয়া করি। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। এ উপলক্ষে রাষ্ট্রের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায়
বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। আপনারা তাতে শরীক হন। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। নৃশংস এই হত্যাকাণ্ডের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথা বলেন তিনি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন ও গণতন্ত্রের শত্রুদের পরাজিত করার আহ্বান প্রধান উপদেষ্টার। অত্যন্ত দুঃখের বিষয়, তার এই মহতী ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা 11:55 ঢাকায় পৌঁছাবেন। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিমানবন্দর সরেজমিন পরিদর্শন করে বিএনপির প্রতিনিধি দল জানিয়েছে, দেশে ফেরার পর তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে, তবে মানুষের যেন দুর্ভোগ না হয় এমন স্থানই নির্ধারণ করা হবে। রাহুল রায়ের রিপোর্ট। দেড় যুগ পর লন্ডনের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে কোন বাসায় থাকবেন, চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনি বসবেন, এসবই চূড়ান্ত। তাকে স্বাগত জানাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে কমিটিও করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে বৃহস্পতিবার বিকেলে গুলশান কার্যালয়ের সামনে তারেক রহমানের ফেরা নিয়ে দলের প্রস্তুতির কথা জানান তারা। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা। বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে, কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা যে দিক দিয়ে উনি এবার কেয়ার হসপিটালে যাবেন, ওখান থেকে বাসায় আসবেন, সেগুলো সরজমিনে আমরা একটু পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটু সমন্বয় করতে গিয়েছিলাম। সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে, সব বিভাগীয় প্রধানদের সাথে আমাদের নিরাপত্তা টিমের যিনি প্রধান এবং অন্যান্য সদস্য আছেন তারা সমন্বয় করছেন বেশ কয়েকদিন থেকে। সরকারের পক্ষ থেকে আমরা বেশ সহযোগিতা পাচ্ছি এবং আমরা সারা দেশের সকল নেতাকর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি কিভাবে তারা 24 তারিখের রাতের মধ্যে অথবা 25 তারিখের সকালের মধ্যে তারা আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয়, জনদুর্ভোগ যাতে না হয়, সব কিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। আপনারা জানতে পারবেন এটা হবে ঐতিহাসিক, নিঃসন্দেহে সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের প্রশিক্ষণ। সিনিয়র নেতারা এই কর্মসূচি সহ নির্বাচন ও অন্যান্য ইস্যুতে কথা বলেন। সর্বকাল একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া, আমাদের কি করণীয় আছে, আমরা কি করব,
আচরণ কেমন হবে। নির্বাচন সুষ্ঠুভাবে যদি সম্পন্ন হয় তাহলে গণতন্ত্রে উত্তরণের পথ সৃষ্টি হবে, সচেতন হবে। বিএনপি নেতারা জানিয়েছেন তারেক রহমানকে স্বাগত জানাতে শুধু বিএনপি নেতাকর্মী নয়, পুরো দেশ অপেক্ষায় আছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা খালেদা জিয়াকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা তিনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন। সাদি মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। বেশ কয়েকবার যুক্তরাজ্যে নেওয়ার উদ্যোগ নিলেও তার শারীরিক অবস্থা উপযোগী না হওয়ায় সেটি সম্ভব হয়নি। তার অবস্থা এখনও আগের মতোই রয়েছে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশা প্রকাশ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তারপরেও মনে রাখতে হবে ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। গত 23 নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকায় বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের ওই ব্রিফিংয়ে যোগ দেন প্রায় 40 দেশের রাষ্ট্রদূত প্রতিনিধি। ব্রিফিংয়ে গণমাধ্যমের প্রবেশাধিকার না থাকলেও পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদেরকে স্বাগত জানাবে। এছাড়া সশস্ত্র বাহিনী সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও সচেষ্ট আছে। দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করা হয়। আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও পররাষ্ট্র উপদেষ্টা জানান, এটি নিয়মিত নয়, বরং নির্বাচন কেন্দ্রিক ব্রিফিং। তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট সংক্রান্ত নতুন কোনো তথ্য নেই বলেও জানান উপদেষ্টা। দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করা হয়। আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও পররাষ্ট্র উপদেষ্টা জানান, এটি নিয়মিত নয়, বরং নির্বাচন কেন্দ্রিক ব্রিফিং। তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট সংক্রান্ত নতুন কোনো তথ্য নেই বলেও জানান উপদেষ্টা। নিরাপত্তার শঙ্কায় বন্ধ থাকা ঢাকার যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা কেন্দ্রের নিয়মিত কার্যক্রম চলছে। বৃহস্পতিবার সকালে ভিসা আবেদন সহ আনুষঙ্গিক কার্যক্রম শুরু হয়। এর আগে বুধবার দুপুর 2টা থেকে ভারতীয় ভিসা সেন্টার আইভ্যাকের কার্যক্রম সাময়িক বন্ধ করে দেশটির হাই কমিশন। আগাম নোটিশ না দিয়ে হঠাৎ ভিসা আবেদন কার্যক্রম বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন ভিসা প্রার্থীরা। পুনরায় ভিসা আবেদন কেন্দ্র চালু হওয়া নিয়ে আশঙ্কা থাকলেও বৃহস্পতিবার থেকে ভিসা আবেদন কার্যক্রম আবারও স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভারতীয় ভিসা প্রত্যাশীরা। চিকিৎসা সেবা, ব্যবসা সহ দিল্লিতে বিভিন্ন দেশের দূতাবাসে যেতে নিয়মিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিড় করেন ভিসা প্রত্যাশী বাংলাদেশিরা। পাঁচই আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতির পেছনে বড় ভূমিকা রেখেছে ভারত থেকে ছড়ানো গুজব ও উস্কানিমূলক প্রচারণা। ভারতীয় কিছু সংবাদ মাধ্যম, রাজনীতিবিদ ও অ্যাক্টিভিস্টদের ছড়ানো সাম্প্রদায়িক ও ভুয়া তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশ বিরোধী এসব গুজব কিভাবে ছড়ানো হয়েছিল এবং কারা এতে জড়িত ছিল সেই চিত্রই তুলে আনা হয়েছে এই প্রতিবেদনে।
বাংলাদেশ থাকবে না। অশান্ত বাংলাদেশের চট্টগ্রামও সে দেশের সংখ্যালঘু এবং চাকমা জনজাতির বাসিন্দারা বিদ্রোহ ঘোষণা করেছে। 5 আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছার কারণগুলোর মধ্যে গুজব ছিল অন্যতম। ভারতীয় মিডিয়া থেকে শুরু করে দেশটির রাজনীতিবিদ কিংবা অ্যাক্টিভিস্ট সবাই যেন হয়ে উঠেছিল গুজবের ফ্যাক্টরি। এর মধ্যে সাম্প্রদায়িক রংচং মাখানো গুজবগুলো বিশ্বাস করে আগরতলায় বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচিও হয়েছিল। চলুন জেনে নেওয়া যাক ভারত থেকে বাংলাদেশ সম্পর্কে প্রধান কি গুজবগুলো ছড়িয়ে উস্কানি দেওয়া হয়েছে। কথাটা বলেছিল থাকবে না, বাংলাদেশ থাকবে না। আমি আবারও বলছি থাকবে না, মোহাম্মদ ইউনূস থাকবে না। ভারত থেকে ছড়ানো গুজবের বিষয়ে যদি কথাই বলতে হয়, শুরুতেই আসবে সেখানকার কথিত সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার নাম। রিপাবলিকের উপস্থাপক ময়ূখ রঞ্জন তার অনুষ্ঠানগুলোতে বাংলাদেশ বিরোধী এবং উস্কানিমূলক কথাবার্তা বলেই যেন আলোচনায় আসতে চেয়েছেন। শুধু তিনিই নন, বিজেপি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমটির পলিসি যেন হয়ে উঠেছিল প্রতিবেশী দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো। কারণ বাংলাদেশকে 4-5 ভাগে বিভক্ত করে একটা নতুন ইকুয়েশন তৈরি করার চেষ্টা করছে মোহাম্মদ। আর বাংলাই নয়, এ তালিকায় যুক্ত হয়েছিল ভারতের স্বনামধন্য ও প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, আনন্দবাজার, জি 24 ঘন্টা, এই সময় এবং আজতক সহ বহু সংবাদ মাধ্যম এবং প্রখ্যাত সাংবাদিকরাও বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়েছে। ভারতীয় মিডিয়ার সম্মিলিত প্রচারণা যেন ছিল বাংলাদেশের বিরুদ্ধে সংঘবদ্ধ তথ্যযুদ্ধ। এই চাকমাদের নেতৃত্বেই চলছে পৃথক জুম্মাল্যান্ডের আন্দোলন, সরাসরি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার আন্দোলন। মিডিয়ার এমন আচরণ পেয়ে ভারতের রাজনীতিবিদরাও যেন তথ্যযুদ্ধে আগ্রহী ও বেপরোয়া হয়ে উঠেছিলেন। প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে কোনো সমস্যায় বাকযুদ্ধ হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই যুদ্ধের উপকরণ যখন ভুয়া তথ্য ও প্রোপাগান্ডা হয় তখন সেটি আর স্বাভাবিক থাকে না। পশ্চিমবঙ্গে বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল এবং ত্রিপুরা রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী থেকে শুরু করে অনেক রাজনীতিবিদ গুজব প্রচারের তালিকায় নিজেদের নাম লিখিয়েছেন। ভারত থেকে বাংলাদেশ বিরোধী হাজারো গুজব ছড়ানো হয়েছিল 5 আগস্টের পর। এছাড়াও চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম দখলের উস্কানি সহ ছিল নানা ধরনের হুমকি। বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন ফেক নিউজ ছড়িয়ে ভারতের ধর্মপ্রাণ জনগণকে খেপিয়ে তোলার চেষ্টা হয়েছে, যদিও শেষ পর্যন্ত সেই চেষ্টা হালে পানি পায়নি। সৌদি আরবে লাইসেন্সপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানের প্রবাসী কর্মীদের উপর আরোপিত ফি প্রত্যাহার করেছে দেশটির সরকার। সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক পরিষদের সুপারিশের ভিত্তিতেই এটি করা হয়েছে বলে জানিয়েছে সৌদি অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়। কারখানাগুলোর ক্ষমতায়ন, স্থায়িত্ব এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। সৌদি শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বন্দর আল খোরাইফ বলেছেন, শিল্পকর্মীদের জন্য প্রবাসী ফি বাতিলের মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যের টেকসই শিল্প উন্নয়নকে আরও সমৃদ্ধ করবে। শ্রদ্ধা ভালোবাসায় নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি মহান বিজয় দিবস উদযাপন করেছে। 16 ডিসেম্বর রাতে সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বিজয় দিবসের আয়োজনে ছিল আলোচনা সভা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান। নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরীর রিপোর্ট। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল দিন 1971-এর 16 ডিসেম্বর। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে এদিন উদিত হয় স্বাধীনতার সোনালী সূর্য। মহান বিজয় দিবসের সবচেয়ে বড় অর্জন একটি স্বাধীন মানচিত্র ও একটি স্বাধীন পতাকা। লাল সবুজের সেই পতাকা আমেরিকার বুকে পথ করে ওড়ানো আর বিজয়ের জয়গানে মুখরিত হওয়ার লক্ষ্যেই বিএসজের এই আয়োজন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি প্রবাসীদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বাধীনতার বীর শহীদদের আত্মত্যাগ ও 16 ডিসেম্বরের বিজয়কে এই অনুষ্ঠানে স্মরণ করা হয়। 54তম বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন হবে এই কামনায় রইল। শুভেচ্ছা সবাইকে। বিজয় দিবসে আমার সৌভাগ্যকরণ আমি আশা করি এই বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশে কোনো ধর্মহীনতা না থাকুক, এটাই আমি আশা করি। 71-এর চেতনায় বাংলাদেশ এগিয়ে যাক, এটাই আজকে প্রত্যয়। মহান বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন এই আয়োজনে।
অনুষ্ঠানে ছিল মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধের কালোজয়ী গান পরিবেশন ও কবিতা আবৃত্তি। আজকের এই বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিরা প্রাণ ভরে উপভোগ করেছে, আগামী যাতে করতে পারে সেই প্রত্যাশা করছি। Wish everybody a happy Victory Day. বিজয় দিবসের প্রবাসের এবং দেশের সবাইকে শুভেচ্ছা। বিজয় দিবসের অনুষ্ঠান চলার সময় বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে আটলান্টিক সিটির বুকে জেগে উঠেছিল একখণ্ড বাংলাদেশ, যে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে শৌর্য বীর্যের প্রতীক হিসেবে। আজকের বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষে আটলান্টিক সিটিতে সৃষ্টি হয়েছিল একখণ্ড বাংলাদেশ, যে বাংলাদেশ শৌর্য বীর্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বব্যাপী। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। নিউ ইয়র্কে যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার ফজলুর রহমান ও বিয়ানীবাজার সমিতির সভাপতি আবুল মান্নান সহ সংগঠনের নেতারা। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়গাথা ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন সংগঠনের নেতারা। সৌদি আরবের জেদ্দায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন প্রবাসীরা। বেশিরভাগ শ্রমজীবী প্রবাসী দিনটিতে ব্যস্ততায় পার করেছেন। পরিবার ও দেশ মাতৃকার শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেছেন তারা। সৌদি আরব থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য প্রতিটি বাঙালির প্রাণের এই উৎসবে সৌদি আরবে বাংলাদেশ কনসুলেট ব্যাপক অনুষ্ঠানমালাই পালন করে দিবসটি। এই বিজয়ের যে আজকে যে আনন্দ করছি, আমাদের সামনে জানেন যে ভোট রয়েছে, আমাদের যে প্রবাসী এইবারের মতো প্রথমবার আমরা অনলাইনে ভোট দিতে পারছি। আপনারা আপনাদের কষ্টার্জিত যে ইনকামের যে টাকাটা রেমিটেন্স হিসেবে বৈধ পথে বাংলাদেশে পাঠাচ্ছেন, এটা আপনারা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। বিজয় দিবসের এই দিনে জীবিকার তাগিদে প্রিয়জনদের ছেড়ে আসা বেশিরভাগ শ্রমজীবী প্রবাসী দিনটিকে পার করছেন কর্মব্যস্ততায়। এই বিজয়ের কারণে আমরা আজ বিদেশে আসতে পারছি। বিজয়ের দিনও আমাদের কিন্তু সকল প্রবাসীদের কোনো ছুটি নাই। আমরা শুধু রাত্রের বেলায় গিয়ে দেখি বাংলাদেশে বিজয়ের উৎসব হইতেছে। আমরা চাই দেশ সুন্দরভাবে সুচলভাবে পরিচালিত হোক। দেশ ভালো থাকুক, ইনশাল্লাহ আমরা যত কষ্ট থাকি দেশের কাছে এটাই কামনা, দেশটা ভালো থাকুক, সুন্দর থাকুক। দেশের যারা এখন যারা আছে মানে নেতৃত্ব দিতেছে এবং যারা প্রতিনিধি আছে তাদের কাছে এই দোয়াটা করে দেশের মানুষগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক। নানা অপপ্রচার, বিভ্রান্তি ছড়ানো হলেও মাতৃভূমির প্রতি ভালোবাসা কোনো চির ধরাতে পারেনি এসব প্রবাসীদের। আমরা প্রবাসীতে যারা আছি তারা বিজয় দিবসটাকে ওভাবে পালন করতে না পারলেও আমরা সবসময় দেশকে ভালোবাসি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে AI দিয়ে বিভিন্ন প্রবাসীদেরকে অত্যাচার করা হয়, এরকম কিছু ছবি পোস্ট করে বিভিন্ন গ্রুপ, ওগুলা দেখে অনেকেই জাস্টিফাই করে না যে এটা কি সত্য কি না মিথ্যা, কিন্তু ওগুলা দেখে আবার অনেকেই রেমিটেন্স শাউটডাউন করে দিতে চায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম না। বিজয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, সেই সাথে দেশ এবং বিদেশে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনের বাংলাদেশকে গড়ার প্রত্যয়ে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। সৌদি আরবের জেদ্দা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। নানান আয়োজনে ইটালির রোমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। রোমে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন, ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রদূত ATM রকিবুল হক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। সে সময় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনায় বক্তারা স্বাধীনতার গুরুত্ব ও প্রবাসীদের ভূমিকা নিয়ে বক্তব্য দেন। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত রকিবুল হক। মহান বিজয় দিবসে পর্তুগাল বিএনপির উদ্যোগে আলোচনা সভা হয়েছে। পর্তুগালের রাজধানী লিসবনে সাইফুল হকের সভাপতিত্বে ও MA হাকিম মিনহাজের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলওয়ার আহমেদ রাফি।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরায় প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। বছরের শেষ প্রান্তে এসে হোয়াইট হাউসে এক বিরল সান্ধ্যকালীন ভাষণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দ্রব্যমূল্য স্থিতিশীলতার জন্য তার প্রশাসন দাবিদার বলেও জানান তিনি। যদিও রয়টার্সের এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের অর্থনীতি নিয়ন্ত্রণে মার্কিনীদের সমর্থন দিন দিন কমছে। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, 11 মাস আগে এক বিশৃঙ্খল অবস্থায় সব পেয়েছিলেন তিনি, এখন তিনি সব ঠিক করেছেন। চলতি বছর সীমান্ত নিরাপত্তা জোরদার, অভিবাসী নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য কমানো থেকে শুরু করে প্রশাসনের উদ্যোগের সাফল্য নিয়ে কথা বলেন ট্রাম্প। সবকিছুর দাম এখনও বেশি স্বীকার করলেও সব দোষ তিনি বাইডেনের কাঁধে চাপিয়ে দেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এক জরিপে দেখা যায়, বাইডেনের সময়ে উচ্চ মুদ্রাস্ফীতি ট্রাম্পকে জয়ী হতে সহায়তা করেছে। তবে চলতি বছর ট্রাম্পের আরোপিত শুল্ক নীতি অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করেছে এবং বাজারে দামের ঊর্ধ্বগতি ঘটিয়েছে। শীতকালীন ঝড় গাজায় মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। জাতিসংঘ জানিয়েছে, গাজায় প্রবেশের জন্য তাদের কাছে তাঁবু, কম্বল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত থাকলেও ইসরায়েলি কর্তৃপক্ষ সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশাধিকার বন্ধ রেখেছে। বুধবার উদ্ধারকর্মীরা জানিয়েছেন, গাজা শহরের 7টি শরণার্থী শিবিরে ঝড়ের সময় যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি বাড়ির ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে 2 শিশুসহ 6 ফিলিস্তিনিকে জীবিত উদ্ধার করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 2 সপ্তাহ বয়সী একটি ফিলিস্তিনি শিশু বরফে জমে মারা গেছে, যা অপর্যাপ্ত আশ্রয় কেন্দ্রে বসবাসকারী তরুণ এবং বয়স্ক ব্যক্তিদের ঝুঁকির কথা তুলে ধরে। নিউজার্সির আটলান্টিক সিটিতে সিটি কাউন্সিলের নির্বাচনে জয়ী প্রথম বাংলাদেশি কাউন্সিল অ্যাট লার্জ সোহেল আহমেদ ও স্কুল বোর্ড নির্বাচনে হ্যাট্রিক বিজয়ী সুব্রত চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি। সিটির ফেয়ারমাউন্ট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, সম্মান প্রদান, কথামালা ও সঙ্গীত অনুষ্ঠান। বিএএসএজের সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং জাকিরুল ইসলাম খন্দকার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুর রফিক, নুরুন নবী চৌধুরী, শামীম, মোহাম্মদ আইয়ুব, মনিরুজ্জামান মনির ও অন্যান্যরা। অনুষ্ঠানে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরীকে সম্মানিত করা হয়। দর্শক, শেষ করব প্রবাস সংবাদ, তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওসমান হাদি সিঙ্গাপুরে রাতে মারা গেছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে দেশবাসীকে সংযত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। 25শে ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। জনদুর্ভোগ না হয় এমন স্থানে সংবর্ধনা দেবে বিএনপি। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত বললেন ডাক্তার জাহিদ। চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানিয়ে দোয়া কামনা। ঢাকায় দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশ্বাস। নির্বাচন ও নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের জন্য ব্রিফিং। সৌদি আরবে লাইসেন্সপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানের প্রবাসী কর্মীদের ফি প্রত্যাহার, টেকসই শিল্প উন্নয়ন আরও সমৃদ্ধ হওয়ার আশা। যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করলেন ট্রাম্প। বর্তমান প্রশাসন পণ্যমূল্য স্থিতিশীল করেছে দাবি। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলাইঅনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে।
এই ছিল এখনকার মতো প্রবাস সংবাদ। সবাইকে ধন্যবাদ।